দর্শক চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি ইয়াসমিন লাবণ্যর কাছে। আবারও ফিরে এলাম আপু, পার করছি বিজয়ের মাস, শুরু করব কোন গানটি দিয়ে? একেবারে বিজয়ের মাস চলছে এবং আমাদের জন্য এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমার একটা বিশেষ ভালো লাগা যেমন নজরুল সঙ্গীত তেমনিভাবে দেশের গান গাইতে আমার খুব ভালো লাগে। তা আমি সবসময় চেষ্টা করি দেশের গান গাইতে এবং যেটা চেষ্টা করছি নিজের মৌলিক দেশের গান। তো আজকে আমি আমার দ্বিতীয় মৌলিক দেশের গানটি একটু গেয়ে শোনাই সকাল সকাল। শুনি। আমি হৃদয়ে এঁকেছি সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা তুলেছি হাতে। আমি হৃদয়ে এঁকেছি সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা তুলেছি হাতে। বাঙালি আমার গর্বের পরিচয়, নারীর বাঁধনে বাঁধা আমি কোমল মাটির সাথে। আমি হৃদয়ে এঁকেছি সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা তুলেছি হাতে। বাহ, চমৎকার। দেশের গান গাইতে বোধহয় আমাদের সবারই একটু বেশি ভালো লাগে। একেবারে তাই। আমরা যেহেতু বাঙালি, দেশের প্রতি অবশ্যই ভালোবাসাটা কাজ করে এবং আমি বিশ্বাস করি আমরা যে প্রজন্ম আছি তার পরের প্রজন্ম সবাই দেশকে ভীষণভাবে ভালোবাসি এবং ভালোবেসেই সব কিছু করি। বিজয়ের মাস তো যাচ্ছে, নিশ্চয়ই দেশের গান স্টেজেও গাওয়া হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু শুনবো। এটা ভীষণ ভালো লাগা এবং আমার যারা দর্শক শ্রোতা যারা আমার গান ভালোবাসে তারা জানে আমি শুধু বিজয়ের মাসকে ঘিরে দেশের গান গাই না। আমি চেষ্টা করি যে কোনো আয়োজনে একদম প্রথম গানটি একটি দেশের গান দিয়ে শুরু করবার জন্য, তারপরে হয়তো বিভিন্ন গানগুলো আমি গাই। তো যেহেতু বিজয়ের মাস চলছে এবং সেই জায়গাটা থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমার এখনও একই রকম চেষ্টা, একই রকম আবেদন যে একটি দেশের গান দিয়ে শুরু করবার, সেটি হোক আমার মৌলিক গান। এবং এত এত সুন্দর দেশের গান আমাদের গুণী শিল্পীদের আছে, সেগুলো এত সুন্দর, সেগুলো আমার গাওয়া হয়। তো সেই অভিজ্ঞতা অন্যরকম। এটা আসলে মানে এই ভালো লাগা প্রকাশ করবার মতো নয়, এটা ভালো লাগে আসলে। আপু বলছিলেন যে রিয়েলিটি শো থেকে আসা হয়েছে, জীবনে অভিজ্ঞতা আছে রিয়েলিটি শো এর, এবং সেই সাথে এখনো গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। একটু শুরুর গল্পটা জানবো। সরাসরি বলতে আমি আসলে রিয়েলিটি শো থেকে আসিনি। আমার শুরু একদম ছোটবেলা থেকে। আমার যখন বয়স 3.5 বছর বয়স, তখন থেকে আমার টুকটুক করে আসলে গানের যাত্রা শুরু। তো একটা অভিজ্ঞতা বলতে পারেন যে আমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছি, কিন্তু আমার ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতা, আমাদের শিশু প্রতিযোগিতা যেগুলো হতো, নতুন করি, শাপলা করি, জাতীয় পুরস্কার, শিক্ষা সপ্তাহ, এরকম অনেক আসলে কম্পিটিশনগুলো হতো। তো সেগুলো আমি মানে একদম ছোট থেকে পার্টিসিপেট করতাম। তো সেই অভিজ্ঞতা একরকম, ছোটবেলায় নানান পুরস্কার পাওয়া, আসলে ওইখান থেকে আমার ভিত্তিটা আমি বলবো যে আমার মজবুত হয়েছে। কারণ সে জায়গাটা আমি বোঝা শুরু করছি যে আমি আসলে ভালো করব কিনা, বা তখনও আসলে আমি তো বুঝতে পারতাম না যে এটা আমার প্লেস। ওই সময় যখন আসলে সবাই বলছে যে না তুমি তার জায়গায় ভালো করছো, বা পরিবার যখন অনুপ্রেরণা দিচ্ছে, গুরুরা যখন বলছে যে এই গান করতে হবে, ওইখানে এই কম্পিটিশনে এটা গাও, দেখলাম যে না পুরস্কারও পাচ্ছি, সবাই ভালো বলছে। এই আমার ধীরে ধীরে আমার এই জায়গাটা আসলে ইনভলভ হওয়া, যে না এই জায়গাটা তো আসলে আমি সত্যি আমি আমার জায়গা খুঁজে পাচ্ছি ধীরে ধীরে। তো একটু একটু নিজের বড় হওয়া, একটু একটু নিজের আসলে বুঝতে পারা, তারপরে আসলে 2012 সালের দিকে আমি একটু রিয়েলিটি শোর কথা বলছেন, সেখানেও একটা অভিজ্ঞতা হয়েছে, সেটাও একটা চমৎকার শেখার অভিজ্ঞতা অবশ্যই বলবো। তারপরেও আসলে কখনো হাল ছাড়িনি। আমি আমার মতো করে, যেহেতু ছোটবেলা থেকে আমার পরিবারের অনুপ্রেরণা সব থেকে বেশি পেয়েছি, এখনো পাচ্ছি, আজকে অবধি আমার পরিবার আমার পাশে, মানে আমি যতটুকু আজ আমার পরিবারের জন্য।
তো সেই জায়গাটা থেকে আমার গানের যাত্রা আসলে টুকটুক করে এভাবেই চলছে। আশা করছি পুরোটা সময়, পুরোটা জীবন এভাবে কাটাতে পারবো। এবার একটু মৌলিক গান প্রসঙ্গে জানবো। একজন শিল্পীর তো আসলে মৌলিক গান একটি পরিচয় বলা যেতে পারে। অবশ্যই। সেক্ষেত্রে আসলে আপনার কতগুলো মৌলিক গান রয়েছে বা দর্শক সামনে কতগুলো মৌলিক গান পেতে চলেছে? আমার খুব ছোট থেকে আসলে মৌলিক গান করার সুযোগ হয়েছে। একদম একটি দেশের গান দিয়ে আমার মৌলিক গানের যাত্রা শুরু। সেখান থেকে আসলে নাটকের গান, সিনেমার গান, বিভিন্ন আগে মিশ্র অ্যালবামগুলো হতো, সেগুলো আমার কিছু সিঙ্গেলস, সব কিছু মিলিয়ে ৩০-৩৫টির উপরে আছে। কিন্তু এখনও আমি মৌলিক গান নিয়ে কাজ করছি। এখন আরও বেশি মনোযোগী হয়েছি, কারণ আমার যেটা হতো পড়াশোনার কারণে আমি একটু কম কম কাজই করেছি আসলে সে সময়টা। এখন আমি যতটুকু এদিকটায় সময় দিতে পেরেছি, আমার স্নাতকোত্তরের সময় আমি একটু কম কাজ করেছি, মৌলিক কাজগুলো ঠিকভাবে দিতে পারিনি, অনেক কাজ পেন্ডিং ছিল। সো এইগুলো নিয়ে এখন পুরোদমে আসলে আমার মৌলিক গান, আপনি শুরুতেই বলেছেন এটি একজন সঙ্গীত শিল্পীর একটা বড় পরিচয়। আমার তো এই মৌলিক গানগুলোই। তো সেই জায়গাটা থেকে এখন মৌলিক গান নিয়ে কাজ করছি। গত বছর একটি গানও রিলিজ পেয়েছে। একটি বললেও ভুল হবে, আসলে বিভিন্ন জায়গায় দেখা যায়, রেডিওতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কাজগুলো করছি, বিষয়ভিত্তিক গানগুলো করছি। আমারও হচ্ছে আমার ইউসুফ ভাইয়ার সাথে ওনার অভিমন্যুদ্দিন ভাইয়ের লেখা সুরে একটা রিলিজ পেয়েছে গান, সে গানটিও এসেছে। এবছরও আসলে নতুন গানকে ঘিরে আসলে কাজ করছি। আশা করছি মিউজিক ভিডিও এখন যেহেতু আসলে দেখার বিষয় এসে গেছে, আমরা অডিও দিয়েছিলাম, অডিওতেই আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমরা এখন ভিডিও নিয়ে কাজ করছি। আমার 3টা কাজ একদম পেন্ডিং। এটা আমার একান্ত নিজের কাজ, নিজ কাজে আগাচ্ছি আসলে। আর অন্যগুলো হচ্ছে হয়তো চলছে এখনো, নাটকের গানগুলোতে ভয়েস দিচ্ছি, বিভিন্ন ছোট ছোট কাজগুলো, জিঙ্গেলগুলো, এইভাবে আসলে মৌলিক গান, মৌলিক সৃষ্টি এগুলো চলছে আসলে। মৌলিক গানের প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে, আপনার পছন্দের একটি মৌলিক গান শুনবো। যেটির কথা বললাম, অভিমন্যুদ্দিন ভাইয়ের লেখা সুরে, এই গানটি বেশ পছন্দ করে সবাই। এবং আমি পার্সোনালি সব গানই তো আসলে সুন্দর, কিন্তু এই গানটি এত আমাকে টাচ করে, তো এই গানটি একটু গেয়ে শোনাতে চাই। শুনি। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পড়ে পড়ে ছাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পড়ে পড়ে ছাই। যেভাবে হোক, যেমন করে তোমাকে পাশে পাশে চাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পড়ে পড়ে ছাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পড়ে পড়ে ছাই। বাহ, চমৎকার। আপু, যেহেতু মঞ্চে গান করা হয় এবং সেই সাথে মৌলিক গানও করা হয়, তো কোন সেক্টরে গান গাইতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা আসলে ডিপেন্ড করে আমরা কোন মঞ্চে যাচ্ছি, কোন অনুষ্ঠানে যাচ্ছি। তো সেইভাবে আসলে দেখা যায়, সেইভাবে তালিকাগুলো আমাদের করতে হয়। দুটো জায়গায় আসলে স্বাচ্ছন্দ্যের জায়গা। মৌলিক গান যখন গাই, সেটা আমার বলি বা আমাদের যে কোনো সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে বলি, এটা একটা অন্যরকম অনুভূতি। কিন্তু সেই সাথে এই গানগুলো তো যে আমরা পুরনো একদম গোল্ডেন সং যেগুলো বলি, এগুলো গোল্ডেন সং হিসেবেই থাকবে। এবং আমরা আমাদের পরের প্রজন্ম সকলেই আসলে এই চর্চাগুলো করবে, কারণ এই গানগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। একদমই তাই। তো ওই গানগুলোর সাথে সাথে নিজের গান স্টাবলিশ করা, নিজের গানগুলো নিয়ে চর্চা করো, সবগুলোই আমি করি। যখন যেই মঞ্চে সুযোগ হয় আমি আমার মৌলিক গানও গাই, আবার অনুরোধের গান বা যেই শিল্পীর গান আমার হয়তো বেশি করা হয়, অনেকেই জানে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গান বা রুনা লালা ম্যামের গান, সামিনা চৌধুরী ম্যামের গান, এই গানগুলো বেশি গাই। তো এগুলোর অনুরোধ আসে। একজন শিল্পী তো আসলে শ্রোতাও, তো অবশ্যই। সেক্ষেত্রে আসলে নিজে আপনি কোন ধরনের গান শুনতে বা গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি শুনি সব ধরনের গান। আমার
শুনতে ভালো লাগে। যেমন আমি সবসময় একটা কথা বলি যে আমি হয়তো যারা ফোক গান গায় তাদের মতো করে গাইতে পারি না, আমিও চেষ্টা করি। আমার একজন শিল্পীর সব ধরনের গান গাইতে পারা একটা চমৎকার গুণ, কিন্তু দেখা যায় কোনোটা বেশি ভালো হয়, কোনোটা খারাপ হয়। খারাপ বলবো না, হয়তো ওইভাবে পৌঁছায় না সবার কাছে। তো আমার যেমন আমার সবসময় ফিল হয়েছে যে আমি নজরুলটা সবাই আমার কণ্ঠে ভালো বলেছে, বা আমি আধুনিক গান যখন গাইছি বা সেমি ক্লাসিক্যাল গানগুলো যখন গাচ্ছি সবাই খুব প্রশংসা করছে। মঞ্চে আমরা ফোক গানও গাইছি, একটু দ্রুত লয়ের গানগুলোও কিন্তু গাইছি, কিন্তু দেখা যায় ফোক গান আমার শুনতে খুব ভালো লাগে। আমি অত ভালো গাইতে পারি না, কিন্তু আমি যখনই কারো কণ্ঠে কোনো ফোক গান শুনি, যেহেতু এগুলো আমাদের মাটির গান, আমাকে খুব স্পর্শ করে। আবার ব্যান্ডের গানও আমি খুব শুনি। আমার সব ধরনের গান শুনতেই ভালো লাগে। সত্যি বলতে একজন নতুন সঙ্গীত শিল্পী যদি আমাদের মিডিয়াতে ইন করে, তখন সে যখন একটা মৌলিক গান নিয়ে আসে আমি সেই গানটাও শুনি। গান নিয়ে সামনের পরিকল্পনা কি আপু? আগে খুব পরিকল্পনা করতাম, এখন আসলে পরিকল্পনা করে আগাই না, তবে কাজ করতে থাকছি। আসলে আমি সবসময় বলি, আমার আশেপাশে যে মানুষগুলো থাকে, আমার দর্শক শ্রোতারাও জানে, আমি এখন জাস্ট কাজ করতে চাই। আসলে পরিকল্পনা করে কতদূর যেতে পারবো ঠিক জানি না, বাট সবসময় আমার ছোটবেলা থেকে যে ইচ্ছে, আমি সবসময় গানের সাথে থাকতে চাই, কাজের মধ্য দিয়ে থাকতে চাই। সেটা আমার শিল্পের অন্যান্য শাখা, আমি কথা বলতে পছন্দ করি, অনেক কথা বলি আমি, বা নাচের জায়গাটা, সব মাধ্যমে আসলে কাজ করে যেতে চাই। তবে পরিকল্পনার একটা জায়গা আমি বলতে পারবো যে আমি মৌলিক গান নিয়ে এখন কাজ করতে চাই। আমার অনেক ইচ্ছে আছে যে কিছু সুন্দর সুন্দর সৃষ্টি আমার দর্শক শ্রোতার মধ্যে আনতে চাই, এবং এই গানগুলো যেন সবসময় বেঁচে থাকে। আমি চাই না এই গানগুলো খুব অল্প সময় আসুক, অল্প সময় হারিয়ে যাক, এরকম গানও আছে, কিন্তু আমি চাই আমি না থাকি আমার গানগুলো বেঁচে থাকুক। সামনের জীবন আরো সুন্দর এবং সহজ হোক, এবং দর্শক শ্রোতাদের আরো ভালো ভালো গান আপনি উপহার দিন, সেই শুভকামনা। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আজ বিদায় নিব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি অভিনয় শিল্পী জুলিয়েট বিনোসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনায় বিশ্বাস করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আপনাকে অনেক ধন্যবাদ। দিন প্রতিদিন আয়োজন আমার ভীষণ পছন্দের একটি আয়োজন, এবং সকালের যে কোনো আয়োজনে আমার খুব ভালো লাগে। তা আজ এখানে এসে খুব ভালো লাগছে। দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ এবং সংশ্লিষ্ট সকলকে অনেক ভালোবাসা। আজকের আয়োজনের শেষ গানটি আমি গাইছি আমার একেবারে আনরিলিজড ট্র্যাক। এটা আসলে আমি জাস্ট ভয়েস দিয়েছি। আমরা এবছর বোধহয় আসলে খুব অল্প সময় আছে, এটা আর সম্ভব হবে না। আমরা নতুন বছরে নতুন গান নিয়ে আমরা আসবো। তো এই গানটির কথা লিখেছেন আমাদের প্রিয় তারেক আনন্দ ভাই, এবং সুর করেছেন আরেকজন প্রিয় শিল্পী ইউসুফ আহমেদ খান। তো আমি একটু গাইছি, শুনুন। তুমি আমার বৃষ্টি শেষে সুনীল আকাশ, চোখের তারায় সবুজ চারপাশ। তুমি আমার বৃষ্টি শেষে সুনীল আকাশ, চোখের তারায় সবুজ চারপাশ। উদাস মনে ঝিরি ঝিরি বাতাস, উদাস মনে ঝিরি ঝিরি বাতাস। তুমি উড়ো মেঘ, উড়ে যাওয়া শঙ্খচিল, বুকের ভেতর পদ্ম ফোটাবে। তুমি উড়ো মেঘ, উড়ে যাওয়া শঙ্খচিল, বুকের ভেতর পদ্ম ফোটা ছিল।